আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বিএনপি ফাঁদে, এনসিপি কাঁদে, আওয়ামী লীগের লড়াই, জামাত মাইনকা চিপায়, উপদেষ্টারা ভাবে নির্বাচন খাদে। যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন সবাইকে আহ্বান, আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার যে ব্যাপারটা অবশ্যই শেয়ার দিয়ে সেটা রাখবেন। ব্যাপারটা হচ্ছে বিএনপি ফাঁদে। কেন বিএনপি ফাঁদে এবং এনসিপি কাঁদে? আওয়ামী লীগ কীভাবে লড়া দিল এবং সেই লড়াই জামাত মাইনকা চিপায় কেন? উপদেষ্টারা কেন ভাবে নির্বাচন খাদে? এই ব্যাপারটি নিয়ে আমাদের আজকের বিষয়বস্তু। আমি শুরুতে বিএনপি ফাঁদে সেটা আলোচনার আগে এনসিপির কান্নাটা আপনাদেরকে একটু দেখাই। তারা এতদিন শাপলা মার্কা নিয়ে ব্যস্ত ছিলেন, সর্বশেষ শাপলা কলি মার্কাতে তারা স্থির হলেন এবং সেই কলিকেই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজপথ থেকে মাঠে ঘাটে অলিতে গলিতে ফোটাতে চাই। সেই লক্ষ্যে নির্বাচনে তাদের কিছুটা প্রার্থী তারা ঘোষণা করেছে। 300 আসনের যে ব্যাপারটা তারা জোটগতভাবে করবে নাকি তারা এককভাবে নির্বাচন করবে, সেটা নানা মিডিয়ায় নানা কিছু জল্পনা কল্পনায় বিভিন্ন রকম থাকলেও তারা কিন্তু অফিসিয়ালি সেটা এখনো পর্যন্ত প্রকাশ করেননি। যাদের নাম প্রকাশ হয়েছে তারা প্রধান এই দলের নেতা, তাদের কথায় উঠে এসেছেন। কিন্তু তাদের একজন উত্তর অঞ্চলের সমন্বয়ক সাজেস আলম, তিনি একটা কথা বলেছেন যে পৃথিবীর বহু দল সংসদে গিয়ে সরকার গঠন ছাড়াও জনগণের রাজনীতি করেছে এবং তারা একটি সিটও পাননি। এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা কি এই বিষয়টা ভেবে নিতে পারি যে তারা ভোটের মাঠে যেভাবে চষে বেরিয়েছেন, জেলায় জেলায় তাদের যে বিস্তীর্ণ মানুষ, সেই মানুষগুলোর যে সমর্থন সেটা আদৌ সেই স্থানীয় মানুষদের নাকি সারা বাংলাদেশে তাদের যে নেতাকর্মী বা গত যে তাদের যে আন্দোলন সেটা ক্রেজকে ধরে তাদের যে আয়োজন, সেই আয়োজনের সে অংশ। তো এখন এই যে তারা জনগণের রাজনীতি করতে চায়, ভালো কথা, কিন্তু জনগণের রাজনীতির চূড়ান্ত ফলাফল অর্থাৎ জনগণ যে রাজনীতি পছন্দ করে একটা দলের, সেটার মানে প্রুফটা বা জনগণের জন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সফলভাবে কোনো কিছু করার যে জায়গাটা, সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়া। তো নির্বাচিত হতে না পারলে যে একেবারে জীবন বৃথা বা রাজনীতিবিদ্যা এমনটাও না, কিন্তু চূড়ান্ত যে লক্ষ্য এবং সফলতা বা সাফল্য যেটাই বলেন না কেন, সেটা কিন্তু এই জায়গাটা। এখন আপনি আপনাকে বা আপনার দলকে চূড়ান্তভাবে মূল্যায়ন জনগণ কিভাবে করলো সেটার প্রতিফলন কিন্তু নির্বাচনে দিয়ে দেয়। তো সেই জায়গা থেকে এনসিপির এই নেতা সার্জিস আলমের এই বক্তব্য, তাদের আগামী সরকার নির্বাচন পরবর্তী সরকার গঠনের যে জায়গাটা তারা এতদিন বলে আসছে, সরকার গঠন করবে এবং 300 আসনে 400 আসনে তারা অধিকাংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করবে, আমরা এগুলো এতদিন দেখে এসেছি। কিন্তু নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের একটা ব্যাপার দেখছে, কখনো জোটগত নির্বাচন, কখনো জোটের বাইরে গিয়ে নির্বাচন, কখনো খালেদা জিয়ার আসনে তাদের প্রার্থিতা প্রত্যাহার। এখন প্রার্থিতা প্রত্যাহার সেটা তারা করতে পারে, সেটা তাদের শ্রদ্ধার জায়গা থেকে হোক বা খালেদা জিয়ার সাথে সেখানে নির্বাচন করলে সেখানে তাদের জামানত বাজেয়াপ্ত হোক, সে কারণেও করতে পারে। কারণ খালেদা জিয়া যেখানে নির্বাচন করবেন সেই জায়গাগুলোতে খালেদা জিয়ার অবশ্য জনপ্রিয়তা আছে, শেখ হাসিনা যে জায়গাগুলোতে নির্বাচন করবেন সেগুলোতে তাদের জনপ্রিয়তাগুলো সেই লেভেলের, চূড়ান্ত লেভেলের। সেখানে তাদের সামনে কেউ যে একেবারে উঠে আসবে নতুন, তো দূরে থাক পুরাতন অনেক ঝাড়ু নেতা তাদের জায়গা থেকে উঠে আসবে, এটা অনেকটা দুর্লভ। যাই হোক, কাজী জাফরুল্লাহর সাথে যদিও বা প্রতিদ্বন্দ্বিতায় একটা ফলাফল আছে। এখন
সেই ব্যাপারগুলো কাজী জাফরুল্লাহ সরি যেটা যিনি বিএনপির জাফর সাহেব ছিলেন প্রধানমন্ত্রী, তার সাথে আমি কাজী জাফরুল্লাহ বলেছিলাম। তো এখন এই যে আওয়ামী লীগের সাথে সেই বিষয়টা আর এনসিপির সাথে বিএনপির বিষয়টা, বা সরকার বা বিরোধী দল যেটাই বলেন আওয়ামী লীগ বিএনপি, তাদের সভানেত্রীর বিষয়টাতে নতুন দলের একজন প্রার্থী যে ব্যাপার, সেটা আসলে আপনারা বুঝতেই পারতেছেন। তো সেই জায়গা থেকে তাদের প্রার্থীটা প্রত্যাহার বা না দেয়া, এগুলো কে অনেকে গ্রেড ভাবতে পারেন, আবার অনেকে রাজনৈতিক হিসাবে অঙ্ক কষতে পারেন, দুটোই ভাবতে পারেন ভাবনার জগৎ থেকে। তো যাই হোক, আমরা এনসিপির যে কাঁদে সেই কান্নার যে ব্যাপারটা, সেটা সার্জিস আলমের যে বক্তব্য এবং সেই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটা বলেছেন যে তড়িঘড়ি করে একটা নির্বাচন, অবশ্য নির্বাচনের একটা ব্যাপার আয়োজন, এখানে সবাইকে কি করতে হবে, আওয়ামী লীগকে এখানে অংশগ্রহণ করাতে চায় এমন একটা কথা বলেছেন ইত্যাদি। তো সব মিলিয়ে এনসিপির যে কান্না, সে কান্নাটা মোটামুটি প্রকাশিত। সেই সাথে যে বড় ব্যাপার, সে ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগের নারায় জামাত মাইনকাচি পায়। জামাত মাইনকাচি পায় পড়েছে বলতে, আওয়ামী লীগ যেভাবে কি তোড়জোড় শুরু করেছে এবং সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে সভানেত্রীর যে প্রচারণা, অর্থাৎ নির্বাচন বিষয়ে কথাবার্তা রয়টার্সকে, এএফপিকে দিয়েছেন, এটি ভারতের যে ব্যাপারটা রয়েছে, ভারত তাকে এতদিন লকড রাখলো, তার সীমাবদ্ধতা রাখলো, এখন কিন্তু একটা মোটামুটি বিষয়টা দেখা যাচ্ছে তাকে আনলক করেছে এবং সেই সাথে তিনি কথা বলছেন। এবং এই কথা বলার ব্যাপারগুলো ভারতের যে জায়গাটা, অবশ্যই তারা সফট কর্নারের জায়গা থেকে এটা ফিডব্যাকটা আসছে না, বা তারা যে এটা ফিডব্যাক দিচ্ছে না, এটা বলাটাও কঠিন। যাই হোক, যে ব্যাপারে বলছিলাম সেটা হচ্ছে মাইনকাচি পায়, অর্থাৎ যেহেতু বিএনপির সাথে নির্বাচন করে তারা ক্ষমতায় যাওয়ার একটা স্বপ্ন দেখছে, বুঝছে, এবং সেই সাথে ক্ষমতায় না গেলেও অ্যাটলিস্ট বিরোধী দলের ব্যাপারে তারা একটা কনফার্ম হতে যাচ্ছে। সেই সময়ে আওয়ামী লীগ নির্বাচনী বার্তায় শেখ হাসিনার যে বার্তা, আওয়ামী লীগবিহীন নির্বাচন, এটি শুধু অন্যায্যতা নয়, এটা আত্মঘাতী, এমনটা বলেছেন। এবং সেই সাথে শিক্ষামন্ত্রী সাবেক মহিবুল হাসান চৌধুরী, তিনি ইউএনডিপিকে নির্বাচনে অসহযোগিতা বা সহযোগিতার যে ব্যাপারটা, সেটা তুলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সভানেত্রী আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি যেভাবে বক্তব্য দিয়ে আসছেন এবং তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তার নেতাকর্মীরা যেভাবে শহর নগর চারিদিকে মিছিলগুলো গাঢ় করছে, বড় করছে, এটা রাজনীতির মাঠে নতুন মেরুকরণ তৈরি করছে। সেই নতুন মেরুকরণে যদি এই আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত হয়, তবে সেখানে জামাতের এই সরকার ক্ষমতায় যাওয়া বা তাদের যে বিরোধী দল হওয়ার খায়েশ, সেটা কিন্তু একেবারে ঘুরে বালি হয়ে যাবে। তো এই বিষয়টাকে যে জায়গায় কি করেছে, মানে দেয়াল তৈরি করেছে, অর্থাৎ গণভোট, এই গণভোটকে ঘিরে নির্বাচন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে দীর্ঘায়িত হচ্ছে দিনের পর দিন, এটা আরো জটিল হয়ে উঠছে। অর্থাৎ এনসিপি সহ জামায়াত ইসলাম গণভোটকে প্রাধান্য দিয়ে তাদের যে জুলাই সনদের স্বীকৃতি এবং বাস্তবায়ন, সংবিধান সংস্কারের যে ব্যাপারটা, এটাকে তারা আগামী নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সরকার বাংলাদেশ কোন দিক দিয়ে এটাকে চালাবে, এবং সেই সাথে এটার বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হবে, এমন একটা ব্যাপার নিয়ে তাদের যে গণভোটের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সে গণভোটের জায়গায় অনড় থাকার ফলে নির্বাচনের যেমন একটা আশঙ্কা এবং সেই সাথে গণভোটেরও একটা আশঙ্কায় দাঁড়িয়েছে। আবার তারেক রহমান সাহেব তিনি একটা কথা বলেছেন,
এখানে একটা এমনটা কথা ছিল না। তারপরেও তারা কিন্তু তাদের জায়গা থেকে কি করেছে, মানে প্রত্যেক আসনে তাদের প্রার্থী ডিক্লেয়ার করেছে। আবার সেই সাথে শেখ হাসিনার একটা বক্তব্য প্রকাশ হয়েছে যে তারা তো নির্বাচন করতে দিতে চায় না, বাট আওয়ামী লীগেরও একটা কি মানে প্রার্থী লিস্ট রেডি করা আছে। তো মোটামুটি সেই জায়গা থেকে বলা যায় আওয়ামী লীগের লিস্ট যেহেতু রেডি করা আছে, তারাও নির্বাচনমুখী এবং নির্বাচন হতে হলে অবশ্যই তাদের অংশগ্রহণমূলক, তারা যেমন চায় সেটা ভারতসহ পশ্চিমারাও সেটার অংশগ্রহণ এখন সরকারকে তারাও সেটা চায়। এখন রাজনৈতিক দল যারা আছেন তারা এবং সেই সাথে সরকার যদিও বা বর্তমান আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ রেখেছে, তো এই কার্যক্রম বন্ধ রাখার ফলে তারা স্বাভাবিকভাবে সেখানে অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু তারা আগামী 13ই নভেম্বরের একটা মিছিল বা তাদের যে সমাবেশ সেটার ডাক দিয়েছে, সরকারও সেটার যথাযথ ব্যবস্থা নিয়েছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। যে বিষয়টা সবচেয়ে এখানে বড় বিষয় সেটা হচ্ছে বিএনপি ফাঁদে। বিএনপি আসলে ফাঁদে কেন, সেই ব্যাপারটা যদি বলা যায়, সেটা কি শুধু নির্বাচনী ফাঁদে না, সেই ফাঁদগুলো আমরা একজন মাহতাব সাহেব সাংবাদিক, তার যে কলাম কালের কণ্ঠে একটা ক্লিপস আমরা দেখেছি, সেই ক্লিপসের এটার মর্মার্থ যদি বলতে যাই যে তারা গত 1-1.5 বছরে যে অংশটা, অর্থাৎ বিএনপির মধ্যে যারা উঁচু লেভেলের রাজনীতি করে তারা বাইরে যে অংশটা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা কখনো এমপি হবে না, মন্ত্রী হবে না, তাদের যে ভাবনা চিন্তা ভাবনা গত 1 বছরে ঘাট দখল, মাঠ দখল ইত্যাদিকে কেন্দ্র করে তারা যা ঘটিয়েছে, এবং প্রশাসন অনেক কিছু দেখেও না দেখার ভান ধরেছে। শুধু এটা বিএনপির বেলায় নয়, এনসিপির বেলায়ও অনেকে মনে করছেন প্রশাসন চেয়ে চেয়ে তামাশা দেখছে, প্রশাসন এটা করছে ওইটা করছে। আমি বলবো এটা মাহতাব সাহেব যেটা বলেছেন যে তিনি মেটিকুলাস ডিজাইনের যে অংশ, এটাও কিন্তু এটা একটা অংশ, এবং সে জায়গা থেকে এই ব্যাপারগুলো প্রশাসনের সামনে যেগুলো ঘটেছে, প্রশাসন চাইলে কি বাধা দিতে পারতো না? অবশ্যই পারতেন। তারা বাধা দেননি, তারা করতে দিয়েছেন। অনেকে মনে করছেন প্রশাসন একেবারে জিমিয়ে পড়ছে, কিছুই বলছে না, বাট এই কথা আশঙ্কা করছেন যে অপারেশন ক্লিন হার্ট 2.0 হওয়ার পসিবিলিটি আছে, এবং সেই পসিবিলিটির মানে ব্যাপারটা অবিসম্ভাবী এরকমও অনেকে কেউ কেউ মনে করছেন। এবং এই ক্ষেত্রে মিশন যেগুলো, সেগুলোর ব্যাপারগুলো নির্বাচনকে ঘিরে, এই বিষয়ে যারা বিভিন্ন লুটপাট, মাঠ দখল, ঘাট দখল, অগ্নিসংযোগ ইত্যাদি ভ্যান্ডালাইজম বা বিভিন্ন কিছু অকারেন্স করেছেন, এদের মধ্যে যে অংশটা বিএনপির রয়েছে বা এনসিপির রয়েছে, তাদের বিষয় নিয়ে কি অপারেশন ক্লিন হার্ট হওয়ার সম্ভাবনা বেশি, এবং এই মামলাগুলো বা এই ব্যাপারগুলো তখনই বোঝা যাবে যে প্রশাসন কেন নীরব ছিলেন, এবং নাকের ডগার সামনে যে কাজগুলো করতে দিয়েছেন এগুলোর সর্বোচ্চ প্রয়োগ তখন তারা দেখাই দিবে। তো যাই হোক, ফাঁদে যদি দেখতে হয় সেদিক দিয়ে বিএনপি এই ফাঁদে পড়েছেন, এবং এই ফাঁদটাই অপারেশন ক্লিন হার্টের এই যে অংশ, অর্থাৎ যারা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদের সে জায়গায় পড়ার সম্ভাবনা আছে। সেই সাথে আওয়ামী লীগের জায়গা থেকে তারাও এটা ভাবছেন যে অপারেশন ক্লিন হার্ট 2.0 নামক তাদের নেতাকর্মীদেরও কি করতে পারে, দর পাকড়পা ইত্যাদি ইত্যাদি, তারাও সেখানে সেটার আশঙ্কা করছেন। এখন এই যে বিএনপির ফাঁদে শুধুমাত্র একটা কি ফাঁদে, এখানে অনেক ধরনের ফাঁদ অলমোস্ট আপনারা কিছুটা দেখেছেন যে গত জুলাই সনদকে ঘিরে তাদের যে সনদ এবং স্বাক্ষর, সেই স্বাক্ষরের অনুমোদনের খসড়া যেটা, সেটা নিয়ে তাদের যে বিবৃতি একটা অলমোস্ট দেখেছেন, এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে রাজনৈতিক ব্যাপারগুলো, বন্দোবস্তগুলো, সেই বন্দোবস্তগুলোর মধ্যেও কোনো না কোনোভাবে কি রয়েছে। তো মূল মুদ্রা কথা, আগামী নির্বাচন শতই
ঘিরে আসছে সেই নির্বাচনে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে ফাঁদে বিএনপি, এনসিপি কাঁধে, আওয়ামী লীগের লড়াই, জামায়াত ইসলাম মাইনকা চিপাই, আর উপদেষ্টারা ভাবে নির্বাচন খাদে। অর্থাৎ উপদেষ্টারা এখন যে জিনিসটা, একটা জিনিস এত আলোচনা, এত ঐক্যমতের গোল টেবিলে বসে যেহেতু এক জায়গায় হওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেই হিসাবে নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বিভিন্ন দলের অনৈক্য এবং বিভিন্ন দাবি দেওয়া এটা ডে বাই ডে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং গাঢ় হচ্ছে। এই জায়গা থেকে সরে আসাটা, মানে এই জায়গাটা থেকে ওভারকাম করা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। যদিও বা সরকার নির্বাচন করার জন্য বদ্ধপরিকর এবং তারা এটা করতে চায়, কিন্তু এই করার জায়গাটা রাজনৈতিক যে স্থিরতা এবং রাজনৈতিক দলের ঐক্য এবং সহনশীলতা, সমঝোতা, এটা যদি ব্যত্যয় ঘটে তখন তাদেরও আসলে এখানে করার তেমন কিছু নাই এবং সেই সাথে তাদের যে ভাবনা, সেই ভাবনার জায়গাটা তখন তাদেরও ভাবতে বাধ্য নির্বাচন খাদে, বা তখন যে পরিস্থিতি যখন যেটার হওয়ার সেটাই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা। এবং আপনারা চাইলে আমার যে আলোচনা, এই আলোচনার পয়েন্ট আউট করে আপনারা কমেন্টসে লিখতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামতকে আমি স্বাগত জানাই এবং ভালোবাসা জানাই। মত যে মতেরই হন না কেন, আপনার মতটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে আপনার যে মত প্রকাশের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।